হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ স্টাডি ম্যাক্স। এই ভিডিওতে আমি বিবেক দাস আপনাদের সাথে ডিসকাশন করব যে তিনটে ফার্ম বিলস মানে কিষাণ বিল বা কৃষকদের বিল, এগ্রিকালচার রিলেটেড যে তিনটে বিল নিয়ে এতদিন ধরে বিগত কয়েক সপ্তাহ ধরে বলা যেতে পারে যে প্রোটেস্ট চলছে চারিদিকে, খুব ঝামেলা হচ্ছে। গত মাস থেকেই এই প্রবলেমটা শুরু হয়েছে, অনেক ইস্যুস চারিদিকে চলছে। তো সেই তিনটে যে বিল, যেগুলোকে প্রথমে অর্ডিন্যান্স হিসেবে আনা হয়, তারপর লোকসভায় পাস হয়, সেগুলো বিল হয়। এখন গতকালকের ঘটনা যে গতকাল সকালবেলায় আমরা খবর পাই যে প্রেসিডেন্ট, আমাদের যে রামনাথ কোবিন্দ প্রেসিডেন্ট রয়েছেন, প্রেসিডেন্ট এই বিলগুলোকে আর কি অ্যাসেন্ট করেছে। অ্যাসেন্ট মানে হচ্ছে অ্যাকসেপ্ট করা বা সম্মতি জানানো। এবং রাতের বেলা আমরা খবর পাই যে সেই বিলগুলোকে তিনি স্বাক্ষর করে দেন বিলগুলোর ওপরে, এবং সেগুলো এখন অ্যাক্ট হয়ে গেছে বা আইন হয়ে গেছে। ঠিক আছে, শুরু করার আগে কিছু কথা, যে আমাদের স্টাডি ম্যাক্সকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে নাও থাকুন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন টু গেট ডেইলি আপডেট অন কারেন্ট রেফারেন্স অ্যান্ড আদার রিলেটেড স্টাডিজ। তাহলে শুরু করা যাক। তো প্রেসিডেন্ট হ্যাজ গিভেন হিজ অ্যাসেন্ট টু দ্য 3 ফার্ম বিলস। এই ঘটনাটা নিয়ে ডিটেলসে আমি আগে কারেন্ট ইস্যুটা কী সেটা নিয়ে, তারপরে ডিটেলসে বাকি ঘটনাটা নিয়ে আমি কী ব্যাপার বৃত্তান্ত সেটা নিয়ে ডিসকাশন করব। আশা করি আপনারা অনেকেই বিষয়টা সম্বন্ধে জানেন, তবুও আমি আর একটু ডিটেলসে সেটাকে বোঝানোর চেষ্টা করব। সেসব দিয়ে আমার সাথে থাকবেন। Even as farmers and opposition parties are protesting against the bills, these bills were passed by Parliament amid much drama during the recently concluded monsoon session. ঠিক আছে, তো পার্লামেন্টে বিলটা পাশ করানো হয়ে গেছে। সকালে প্রেসিডেন্ট তাকে অ্যাসেন্ট করেছে, সেই বিল তিনটাকে মানে অ্যাকসেপ্ট করেছে ও সম্মতি জানিয়েছে, এবং তারপরে স্বাক্ষরও তিনি করেন, এবং সেটার খবর পেশ করানো হয় আর কি সন্ধ্যাবেলার মধ্যেই, গতকালকের ঘটনাটা। তাহলে এই ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটে যে এসএডি, শিরোমণি অকালি দল, তাদের অ্যালাই ব্রেক করে দেয়, তাদের সম্পর্ক ভেঙে ফেলে এনডিএর সাথে। যেহেতু এরা আর কি, যেহেতু বিজেপির নিয়ে আসা, সেন্ট্রালের নিয়ে আসা এই তিনটে বিল, অর্ডিন্যান্স অ্যাকচুয়ালি, আর তিনটে অর্ডিন্যান্সের এগেনস্টে পাঞ্জাবে, এসএডি যেহেতু পাঞ্জাবে রয়েছে আর সেখানে সবথেকে বেশি আর কি প্রোটেস্ট চলছে, তো সেই জন্যে আর কি, এবং সেটাকেও বিল করে দেওয়া হয়, বিল এখন সেটা ল হয়ে গেছে, তো সেই কারণে অ্যাক্ট হয়ে গেছে, তো সেই কারণে এসএডি এনডিএর সাথে কিন্তু তাদের অ্যালাই ব্রেক করে দেয়। তো বেসিক্যালি অ্যাসেন্টটা হয় কী করে, যখন কোনো বিল পার্লামেন্টে পাস করানো হয়, তখন যেটা সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ সেটা হলো প্রেসিডেন্টের স্বাক্ষর। তো প্রেসিডেন্টের কাছে যখন বিলটা আসে, তখন তার কাছে বেসিক্যালি তিনটে অপশন থাকে। এক, তিনি করতে পারেন যে বিলটাকে রিঅর্গানাইজেশনের জন্য রিটার্ন পাঠিয়ে দিলেন, যদি সেটা মানি বিল না হয়, এক্সেপ্ট মানি বিল, তাহলে সেটাকে রিঅর্গানাইজেশনের জন্য আবার ফেরত পাঠিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু আফটার রিঅর্গানাইজেশন যে বিলটা আসবে, প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু অ্যাকসেপ্ট অ্যান্ড সিগনেচার অন দ্যাট বিল। ওকে, দুই, যেটা হতে পারে যে তিনি বিলটাকে অ্যাকসেপ্ট করে নিলেন, তিনি বিলটা স্বাক্ষর করে দিলেন, বিলটা পাস হয়ে গেল, অ্যাক্ট হয়ে গেল। আর তিন, যেটা করতে পারেন যে সেটা হচ্ছে তিনি বিলটাকে পেন্ডিংয়ে রাখতে পারেন যতদিন তার টেনার রয়েছে, যতদিন তিনি অফিসে রয়েছেন আর কি, প্রেসিডেন্টের অফিসে তিনি যতদিন আছে, তিনি সেই বিলটাকে পেন্ডিংয়ে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে এটার ইন্ট্রোটা দিয়েছি যে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ অন সানডে গেভ হিজ অ্যাসেন্ট টু অল দ্য 3 contentious farm bills which opposition parties say are anti-farmer and corporate friendly. এগুলো কেন বলা হচ্ছে সেটা নেক্সট স্লাইডগুলোতে আমি ডিসকাস করব। আফটার দে ওয়ার রিসেন্টলি পাসড বাই পার্লামেন্ট ডিউরিং দ্য মনসুন সেশন অ্যান্ড ভেহেমেন্ট প্রোটেস্ট। তো বেসিক্যালি সরকার যেটা ভাবছিল যে এই ফার্ম বিলসের এগেনস্টে সেরকম কোনো প্রোটেস্ট হবে না, কারণ যেহেতু আর কি আমরা জানি প্যান্ডেমিক চলছে। ঠিক আছে, প্যান্ডেমিক যেহেতু চলছে, তাই সরকার ভেবেছিল যে কোনো প্রোটেস্ট সেরকম হবে না, বাট তার সত্ত্বেও আর কি প্রচুর প্রোটেস্ট হয় এবং খুব বড় রকমের প্রোটেস্ট হয়, এবং সব জায়গাতেই, শুধু পাঞ্জাব আর হরিয়ানা বলে নয়, ওয়েস্ট বেঙ্গলে, দুর্গাপুরে, দিল্লি, ইভেন সাউথেও বিভিন্ন জায়গায় আর কি, কেরালা, কর্ণাটকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রোটেস্ট আমরা দেখতে পাই। তো তিনটে ফার্ম বিলস বেসিক্যালি কি,
তিনটে ফার্ম বিলস হলো, এক নম্বর যেটা ফার্মার্স প্রোডিউস অ্যান্ড ট্রেড, ফার্মার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন বিল 2020, কারণ 2020 সালে এই সালে এসছে তাই। ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিলস 2020 অ্যান্ড এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট, এটা 1955 যে আর কি কনস্টিটিউশনের যে 1955 যে আইনটা ছিল সেটাকেই আর কি অ্যামেন্ড করা হয়েছে, কিছু রিফর্মস আনা হয়েছে। রিফর্মসটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আসি এই বিলটা, ফার্মার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন বিল। তো বেসিক্যালি এই যে বিলটা রয়েছে, এই বিলটাতে যে মেন কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ওপেন মার্কেটের কথা, ঠিক আছে? ওপেন মার্কেটের কথা বলা হয়েছে। যেটা হয় বেসিক্যালি যে কৃষকরা যারা সবজি উৎপাদন করেন তারা তাদের সবজিগুলো ট্রাকে ভরে ভরে মন্ডিতে নিয়ে আসেন। বেসিক্যালি মন্ডি সিস্টেমটা কিন্তু সব জায়গায় নেই, বেশিরভাগ বলতে গেলে সবাই কিন্তু জানে না। শুধুমাত্র যদি বলা হয় গোটা ইন্ডিয়াতে কৃষকদের মধ্যে যত কৃষক রয়েছে তার মধ্যে অনলি 6%, 6%, মানে 100 জনের মধ্যে 6 জনই আছে যারা মন্ডি সিস্টেমের মধ্যে থ্রু আর কি লাভ পায় বা প্রফিট পায় বা মন্ডি সিস্টেমের মধ্যে রেজিস্টার্ড রয়েছে ঠিক আছে? এর মধ্যে আরেকটা দুটো টার্ম আছে, একটা হচ্ছে এপিএমসি আর আরেকটা হচ্ছে এমএসপি। দুটো টার্মের সম্বন্ধে আমরা ডিটেলসে একটু পরেই ডিসকাশন করব, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে মাত্র 6%ই রয়েছে যারা এই মন্ডি সিস্টেমের থ্রু আর কি তাদের ফসলগুলোকে বিক্রি করে ফার্মার্সরা, কৃষকরা। তো কৃষকরা বেসিক্যালি মন্ডি সিস্টেমে কি হয়, তারা তাদের আনাজ যেটা থাকে, সবজি যেটা তারা ফলন করে সেগুলো তারা মন্ডিতে নিয়ে আসে, মানে যেটা বাজার সমিতি বলা যায় আর কি, ঠিক আছে? বাংলায় যদি বলতে চাই বাজার সমিতি। অনেক জায়গায় অনেক রকম টার্মে সেটাকে বলা হয়, অনেক জায়গায় অনেক স্টেটে বিভিন্ন আলাদা স্টেটে আলাদা জায়গায় আলাদা নামে এটা বলা হয় আর কি এই সিস্টেমটাকে। তো এইখানে কি হয়, কিছু মিডলম্যান থাকেন। মিডলম্যান বেসিক্যালি ব্রোকার্স বলা যেতে পারে। ব্রোকার্সরা কী করেন যে তারা তারা আর কি বুলি লাগান এই যে কৃষকদের যে জিনিসগুলো রয়েছে সেগুলোর ওপর নিলামি টাইপ একটা বুলি লাগানো হয়। সেখানে অনেক বায়ার্স থাকে, আরও অনেক বায়ার্স থাকে, একজন এক এক রকম দাম বলেন এবং সেটা আর কি বলা যায় যে যার কাছে প্রফিটেবল হয় সেই কৃষক তার কাছে বিক্রি করে, ঠিক আছে? আর সেখান থেকে মিডলম্যান যিনি আছেন তারা আর কি তারা যে গোডাউন বানিয়েছেন সেখানে তারা খাদ্যগুলো স্টোর করে রাখেন, সেখান থেকে বুলি লাগিয়ে আর কি বায়ার্সদেরকে সেগুলো বিক্রি করানো হয় যে যেমন দাম দেয় সেই রেটে। আর কৃষক আর কি সেখান থেকে প্রফিট পায়, আর মিডলম্যানও সেখান থেকে কিছু প্রফিট পেয়ে থাকে। কিন্তু এবার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এখানে যে এই সিস্টেমে অনেক কার্টেলাইজেশন শুরু হয়ে গেছিলো। কার্টেলাইজেশন মানে গোষ্ঠী তৈরি করা হয়েছিল, গ্রুপিং, মানে সবাই একই রকম দাম বলে, ঠিক আছে? সবাই একই রকম দাম বলে, কেউ কম কেউ বেশি বলে না, সবাই একই রকম দাম বলে যারা বায়ার্স আর কি থাকে। তো মোট কথা গড়ে করতে যেটা ব্যাপার হয়ে যায় যে কৃষকের হয়ে যায় সমস্যা, কৃষককে ওই কম দামেই বিক্রি করতে হয় সবার কাছে, ঠিক আছে? কারণ কেউ দাম বেশি বা কেউ দাম কম এরকম রাখে, ঠিক আছে? তো এই কার্টেলাইজেশনের জন্য মেন প্রবলেমটা শুরু হয় যে এপিএমসি, ঠিক আছে? এপিএমসি যে ফুল ফর্ম সেটা হলো এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং কমিটি, ঠিক আছে? এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং কমিটি, এক কথায় বলতে গেলে ওই বাজার সমিতির ব্যাপারটা আর কি, ঠিক আছে? তারা মিডলম্যান যারা থাকে তাদেরকে লাইসেন্স দেয়, ঠিক আছে, যাতে তারা ফার্মার্সদের হয়ে ব্রোকারি টাইপের কাজটা করতে পারে। ব্রোকারি এটা ব্যাড সেন্সে নয়, মানে এটা তাদের কাজ আর কি, ঠিক আছে? কারণ একটা ফার্মারের পক্ষে নিজের পক্ষে কোনো জায়গায় গিয়ে আর কি নিজের মতো করে বিক্রি করা সবজি সম্ভব নয়। সে একবারে অনেকগুলো সবজি নিয়ে কত বিক্রি করবে, ঠিক আছে? এক জায়গায় তো বিক্রি করতে পারে না দিনের পর দিন। তার জন্য এমন একজন দরকার যে যার জন্য বায়ার খুঁজে দেবে আর কি, বায়ার মানে গ্রাহক খুঁজে দেবে আর কি কৃষকের জন্য, সেই মিডল ম্যানের দরকার।
তো এপিএমসি এই মিডলম্যানদের আর কি লাইসেন্স দেয়, ঠিক আছে, লাইসেন্সড মিডলম্যান, ঠিক আছে। তো এই লতে যেটা বলা হয়েছে যে এই মিডলম্যানদেরকে আর কি সরানো হবে, এই মিডলম্যান থাকবেন না। কৃষকরা ডাইরেক্ট তাদের প্রাইস ঠিক করে, রেটটা ফিক্স করে সেই রেটে আর কি বিক্রি করতে পারবে এবং নিজেরাও স্টোর করতে পারবে, ঠিক আছে। কিন্তু একটা কৃষকের পক্ষে স্টোর করা তো সহজ নয়, কারণ কৃষক কোথায় স্টোর করবে, কারণ নিজেরই তো বাড়িঘর ঠিকঠাক নেই, ঠিক আছে, তো সেগুলো আলাদা প্রবলেম, ঠিক আছে। তো যে কারণে আর কি ঝামেলাটা হয়। এইখানে আর একটা টার্ম আছে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, যে মিনিমাম প্রাইসে আর কি কৃষক এর কাছ থেকে আর কি গ্রাহকেরা মানে বায়ার্সরা আর কি সবজিটাকে মানে আনাজটাকে কিনছে, ঠিক আছে। সরকারি একটা এমএসপি ধার্য করা হয়, ঠিক আছে, যে রেটে আর কি এফসিআই যে রেটে এমএসপির এই রেটে আর কি কৃষকের কাছ থেকে সবজি কেনে এফসিআই এর যে গোডাউন আছে সেখানে স্টোর করে রাখে, সেখানে আবার আরেক ব্ল্যাক মার্কেটিং শুরু হয় পরবর্তীকালে। ব্ল্যাক মার্কেটিং এরকম যে এফসিআই এর কাছে গোডাউনে কৃষকের কৃষকের যে সবজি যেটা রাখার কথা ছিল এমএসপির রেটে সেইখানে ওই ফিল্ডে আর কি ব্ল্যাক মার্কেটিং হয়। সামহাও তারা হয়তো বললো যে এখানে জায়গা নেই, এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে, তো তারপর কি করে সেই আর কি কৃষক তখন আবার সেই তার জিনিসপত্র নিয়ে ওপেন মার্কেটে মানে বাইরে গিয়ে বিক্রি করতে হয়, বাইরে অন্য বায়ারের কাছে আরও কম দামে বিক্রি করতে হয়, যেটা গভর্নমেন্টের ধার্য করা আর কি দাম সেই দামে বিক্রি করে না। সেখান থেকে আবার এফসিআই ধরুন আরও অন্য দামে লাভ রেখে অন্য দামে সেখান থেকে কিনে এফসিআই এর গোডাউনে ভরিয়ে দিল। তো এরকম একটা মানে ব্ল্যাক মার্কেটিং এফসিআই এর ইন্ডাস্ট্রিতেও বলা যায় যে চলে, ঠিক আছে। আচ্ছা, তো এই জন্যই এই যে বিলটা এটাই বলা হয়েছে যে কৃষককে অধিকার দেওয়া হয়েছে নিজের মূল্যটাকে ধার্য করার জন্য, ঠিক আছে। সেখানে কোনো মিডলম্যান থাকবে না, মিডলম্যানরা আর কি রেটটা ফিক্স করবে না, ঠিক আছে। মিডলম্যান যেহেতু অনেকটা প্রফিট কামাই করে নিচ্ছে, তো সেটা আর কি হবে না, ডাইরেক্ট তারা বিক্রি করতে পারবে কৃষকেরা বায়ার্সদের কাছে, আর তারা নিজেরাও আর কি স্টোর করে রাখতে পারবে। যাই হোক, তো নেক্সট যে বিলটা হচ্ছে ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল। ওকে, এটা বেসিক্যালি যেটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং, ঠিক আছে, কন্ট্রাক্ট ফার্মিং। এবার কন্ট্রাক্ট ফার্মিং জিনিসটা কি? কন্ট্রাক্ট ফার্মিং জিনিসটা কি, মানে কৃষক কি করছে, কন্ট্রাক্ট নিয়ে ফার্মিং করছে, ঠিক আছে। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা গ্রাম আছে, গ্রামের মধ্যে অনেকগুলো জমি রয়েছে, ঠিক আছে, এইটুকু কারোর জমি, আবার এইটুকু কারোর জমি, আবার এইটুকু কারোর জমি, আবার এইটুকু কারোর জমি, এরকম করে অনেকজনের অল্প অল্প জমি রয়েছে। 85% কৃষকের তো খুব বেশি জমি নেই, জমির সংখ্যা খুবই কম, ঠিক আছে। তো সেই কারণে একটা গ্রামে অনেকগুলো জমি রয়েছে, তার প্রত্যেকটা জমির মালিক আলাদা। তো ধরুন একটা কোম্পানি এলো, সেই কোম্পানি এসে ওই কন্ট্রাক্ট দিল ওখানকার কৃষকদেরকে যে এই পুরো জায়গা জুড়ে একটা স্পেসিফিক কোনো প্রোডাক্টকে গ্রো করানো হবে, কৃষিজ কোনো একটা ফসলকে গ্রো করানো হবে, সাপোজ আলু বা কুষার, মানে যেখান থেকে চিনি আর কি প্রডিউস করা যেতে পারে, ঠিক আছে। তো কিছু একটা প্রোডাকশন করা হবে, বা ধরো গম, ঠিক আছে, যেটা মাস স্কেলে প্রোডাকশন করা হবে, যেটা রেটটা ফিক্স করবে হচ্ছে কৃষকরাই, এবং তারপর সেই রেটেই বিক্রি করা হবে প্রাইভেট ফার্মের কাছে। এবার এটা ভালো জিনিস যে কৃষক নিজেরাই তাদের রেটটা ফিক্স করছে মাস প্রোডাকশনের জন্য, প্রাইভেট ফার্ম বা প্রাইভেট কোম্পানিজ যারা রয়েছে যাদের সেই দ্রব্যটা দরকার তাদের জন্য,
তো এই কন্ট্রাক্টটা মানে ফার্মিং শুরু হওয়ার আগেই এই কন্ট্রাক্টটা সাইন হয়ে প্রাইস রেট যা থাকবে সেটা ফিক্স হয়ে যাবে। কিন্তু এটা তো একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্টের কোনো আর কি ইন্টারফারেন্স নেই, গভর্নমেন্টের কোনো ইনভলভমেন্ট নেই। গ্রামের যে পঞ্চায়েত রয়েছে তার কোনো আর কি ইনভলভমেন্ট নেই। এই ইনভলভমেন্টটা না থাকার জন্য যেটা প্রবলেম হচ্ছে যে প্রাইভেট যে কোম্পানি রয়েছে বা ফার্ম রয়েছে বা যে আর কি কন্ট্রাক্টটা দিচ্ছে কন্ট্রাক্ট ফার্মিংয়ের, তার একটা ডমিনেন্স শুরু হয়ে যাচ্ছে, তার একটা ডমিনেন্স দেখা দিচ্ছে যে সে হয়তো পরবর্তীকালে গিয়ে কোনো একটা ঝামেলা করলো, প্রবলেম ক্রিয়েট করলো যে প্রাইস রেট নিয়ে, হ্যাঁ, বিক্রি করা নিয়ে, সবজি কেনা নিয়ে, তার প্রোডাক্টটা কেনা নিয়ে কিছু একটা ঝামেলা করলো। তখন এবার যেহেতু যে জমির মালিকরা রয়েছে তারা খুব বড় জমিদার তো নয়, তাই তারা বড় বড় প্রাইভেট যে জায়েন্টগুলো রয়েছে, প্রাইভেট কোম্পানি, তাদের সাথে লড়তে পারবে না আইনতভাবে, ঠিক আছে, তাদের সেই ক্ষমতা নেই। তো সেখানে সরকারের ইনভলভমেন্টটা খুব দরকার, যেটা এই লতে পার্টিকুলারলি মেনশন করা নেই, ঠিক আছে। এটা একটা প্রবলেম। লাস্ট বাট নট দ্য লিস্ট, এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল, মানে অ্যাক্টটাকে অ্যামেন্ড করা হয়েছে, ঠিক আছে। এবার এই অ্যামেন্ডমেন্টে বেসিক্যালি কী করা হয় যে এক মিনিট, তো এই যে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অ্যামেন্ডমেন্ট, এখানে যেটা চেঞ্জ করা হয় 1955 যে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট ছিল সেটাতে চেঞ্জ করা হয় কি, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট কেন করা হয়েছিল সবার প্রথমে এটা জানা উচিত, যে ভান্ডারণের জন্য। ভান্ডারণ মানে স্টোর, ফসল স্টোর করা, ঠিক আছে। বেসিক্যালি যেটা দেখা যেত যে জমিদাররা ফসল স্টোর করে নিচ্ছে, মানে ওটা 1955 আগের ঘটনা, ঠিক আছে। জমিদাররা স্টোর করে নিচ্ছে, ভান্ডারণ করে নিচ্ছে সবজি, এবং তার জন্য মার্কেটে সেই স্পেসিফিক কোনো দ্রব্যের ডিমান্ডটা আর কি হেরাফেরি হচ্ছে, ঠিক আছে। ডিমান্ড বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। তো সেটার ওপরে একটা আর কি ইকোনমিক্সের ওপর একটা বিরাট বড় এফেক্ট ওর জন্য পড়ছে, ইকোনমির ওপর একটা বিরাট বড় এফেক্ট ওর জন্য পড়ছিল। তো সেই কারণে এই এসেনশিয়াল কমোডিটিস একটা আনা হয়, এতে ভান্ডারণকে আর কি নিষিদ্ধ করা হয়, একটা লিমিট দেওয়া হয়, রেস্ট্রিকশন করে দেওয়া হয় যে এর বেশি কেউ স্টোর করতে পারবে না। এবার কৃষক স্টোর করতে, কিন্তু এই অ্যামেন্ডমেন্টের থ্রু যেটা বলা হয় যে আবার সেই স্টোরেজের অধিকারটা দেওয়া হয়, এটা দেওয়া হয় কৃষকদেরও, আবার যারা কৃষক নয়, মানে যারা আড়তদার বা ধরুন যারা প্রাইভেট ফার্মস রয়েছে তারা, ঠিক আছে। তো এই অ্যামেন্ডমেন্টের থ্রু যেটা হচ্ছে যে কৃষকরাও স্টোর করতে পারছে ফসল, আবার যারা ফার্মস আছে বড় বড় প্রাইভেট ফার্মস, তারাও কিন্তু সবজি স্টোর করতে পারছে। এবার একটা কথা, যে কৃষকরা কী করে স্টোর করবে, তাদের কাছে তো বড় বড় গোডাউন নেই, তাদের বাড়িও বড় নেই, তারা খুব বেশি তো স্টোর করতে পারবে না। কিন্তু প্রাইভেট জায়েন্ট যারা রয়েছে, প্রাইভেট ফার্মস যারা রয়েছে, তারা অনেক স্টোর করতে পারবে। এখানে একটা কথাই খালি বলা হয়েছে যে এক্সেপ্ট এমার্জেন্সি, ঠিক আছে, এমার্জেন্সি আর যুদ্ধ ছাড়া সবসময় তারা স্টোর করতে পারবে, ঠিক আছে, ব্যবসায়ীরাও আর কৃষকরাও। তো এখানে একদিক থেকে দেখতে লাভ তো ব্যবসায়ীদেরই, কারণ সব থেকে তাদের কাছে গোডাউন আছে, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে জায়গা আছে স্টোর করার, তো তারা বেসিক্যালি স্টোরেজটা বেটার করতে পারবে। অন দি আদার হ্যান্ড কৃষকরা কিন্তু সেরকম করতে পারবে না, তো এটা একটা প্রবলেম। তো প্রত্যেকটা বিলেই কিছু না কিছু ফ্ল এরকম দেখা দিচ্ছে, যেটার কারণে আর কি কৃষকরা এবং আদার্স যারা রয়েছে সবাই আর কি প্রোটেস্ট করছে। এখানে আর একটা জিনিস যেটা মেনশন করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এক নম্বর হলো ইন্টারস্টেট ব্যারিয়ার, যেটা সেটা তুলে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে বাইরের স্টেটেও গিয়ে কৃষকরা ভালো দামে আর কি বিক্রি করতে পারবে সবজি, তাদের তৈরি করা সবজি, ঠিক আছে। তো সেটা তো আগেও হতো, এটা তো এরকম না যে আগে হতো না।
এটা আগেও হতো, নতুন কিছু নেই, তবে হ্যাঁ ক্ল্যারিটি বেশি, কারণ এখানে ই ন্যামের ব্যবস্থাও রয়েছে। ঠিক আছে, এটা আমি এই প্রিভিয়াসলি একটা ভিডিওতে ই ন্যামের ব্যাপারে একটু ডিটেলসে বলছিলাম আর কি। ই ন্যাম আর কি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে তারা ক্লিয়ারলি অ্যাক্সেস করতে পারছে মার্কেট প্রাইসটাকে কৃষকরা। ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। তাছাড়াও এই আর কি টোটাল ব্যাপার, তিনটে বিল যেগুলো নিয়ে প্রোটেস্ট অনেক হচ্ছে। সো ওয়াই সো মেনি প্রোটেস্ট, যে পয়েন্টগুলো একটু আগে বলছিলাম, যে ফার্মার্স ফিয়ার অফ লুজিং এমএসপি। ফার্মাররা বলছে যে তাদের কাছ থেকে তাদের যে এমএসপিটা, মানে মিনিমাম সাপোর্ট প্রাইস, যে দামটায় তারা বিক্রি করছিল, হ্যাঁ, তাদের দ্রব্যগুলো বায়ার্সদের কাছে, সেই এমএসপিটাকে সরকার নাকি কেড়ে নিচ্ছে। কেন কেড়ে নিচ্ছে, তারা এরকম কেন বলছে? কারণ আমরা দেখলাম যে বিলটা পাস হওয়ার পর প্রধানমন্ত্রী পিএম মোদি তিনি তার লেকচার তিনি দিলেন, তিনি কিছু কথা আর কি বললেন, যেখানে তিনি এই কথাটা বলেছিলেন যে এমএসপি থাকবেই, এমএসপি উঠবে না, এমএসপি কখনোই উঠবে না, এমএসপি থাকবেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এমএসপি থাকা বা না থাকা সেরকম কিন্তু কোনো এফেক্ট পড়ছে না, কারণ একদিক দিয়ে দেখতে গেলে এই নতুন যে বিলসগুলো আনা হয়েছে, এখানে সরকার এর থ্রুতে সরকারের একটা পয়েন্ট সরকার কী রাখছে, যে প্রাইভেট যারা বায়ার্স রয়েছে, প্রাইভেট যারা বায়ার্স রয়েছে তারা তো ইনভেস্ট করছেই। ঠিক আছে, তারা তাদের প্রাইস ফিক্স করছে, আর সরকারও, গভর্নমেন্টও একটা তাদের প্রাইস ফিক্স করছে এমএসপি, যেটাতে আর কি গভর্নমেন্ট বলছে যে তারা কৃষকের কাছ থেকে দ্রব্যমূল্য কিনবে। এবার কন্ট্রাক্ট ফার্মিং আর এমএসপি দুই ক্ষেত্রেই মিলটা কোথায়? দুই ক্ষেত্রেই মিলটা হচ্ছে যে দুটোতেই কৃষক আর কি কৃষক তার যে দ্রব্যের যে মূল্যটা, সেইটাকে ধার্য করছে কৃষক, অন্য কেউ না, কৃষক নিজে করছে। বাট ইন বোথ কেসেস একটা ডিফারেন্স রয়েছে, দুটো কেসের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। গভর্নমেন্টের এমএসপির ক্ষেত্রে কৃষক এমএসপিতেও গভর্নমেন্টের কাছে বিক্রি করতে পারে কন্ট্রাক্ট করে নেওয়ার পর, কিন্তু যদি কৃষকের মনে হয় যে না, গভর্নমেন্ট আমাকে কম দামে আমার কাছ থেকে নিচ্ছে, তাহলে পরে সে তার মার্কেটে বেশি দাম আছে, তাহলে সে মার্কেটেও বাইরেও বিক্রি করতে পারে, ওপেন মার্কেট। ঠিক আছে, আর কন্ট্রাক্ট ফার্মিংয়ের ক্ষেত্রে যদি একবার কৃষক কন্ট্রাক্ট করে নেয় একটা সার্টেন রেটে, কৃষক তার বাইরে গিয়ে বিক্রি করতে পারবে না। ঠিক আছে, কৃষক তার বাইরে গিয়ে বিক্রি করতে পারবে না গভর্নমেন্টের কাছে, তাকে ওই কন্ট্রাক্টেই বিক্রি করতে হবে, ওই কোম্পানিকেই। ঠিক আছে, এইটা হচ্ছে প্রবলেম। তো সেক্ষেত্রে গভর্নমেন্টের স্কিম বেটার, এমএসপি তাহলে অবভিয়াসলি বেটার, কিন্তু প্রবলেমটা কোথায়? তারা ফার্মাররা বলছে, মানে কৃষকরা বলছে যে সরকার এই এমএসপিটাকে তুলে দেবে, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার তিনি বলছেন যে এমএসপি থাকবে, এমএসপি উঠবে না। ঠিক আছে, কিন্তু এমএসপি ওঠা বা না ওঠা সেটা কি করে ম্যাটার করছে না। আমি একটা কথা বলি, যেখানে আমরা এর আগেও দেখেছি, যখনই কোনো গভর্নমেন্টের কোনো কোম্পানি আর কি, যেটা নর্মালি, আচ্ছা প্রথমে কি নর্মালি যেটা আমাদের প্রাইম মিনিস্টার বলছেন যে এমএসপি থাকবে, গভর্নমেন্টও তাদের একটা প্রাইস ফিক্স করবে, সেখানে বুলি লাগাবে, প্রাইভেট যে ফার্ম আছে তারাও বুলি লাগাবে। ঠিক আছে, তাদেরও একটা আলাদা প্রাইস থাকবে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে যে প্রিভিয়াসলি আমরা এর আগেও এক্সাম্পল দেখেছি, এরকম এক্সাম্পল দেওয়া যায় যে গভর্নমেন্টের কোম্পানিও প্রাইভেট কোম্পানির সাথে কম্পিটিশনে একটা সেম মার্কেটে যখন ইনভেস্টমেন্ট শুরু করেছে, তখন অলওয়েজ প্রাইভেট যে কোম্পানিটা রয়েছে তার ডমিনেন্সটাই দেখা গেছে। সেটা আপনারা হিন্দুস্তান মোটরসের ক্ষেত্রেই বলুন বা বিএসএনএল এর ক্ষেত্রেই বলুন না কেন, বিএসএনএল এর ক্ষেত্রেই বলুন না কেন, ইন বোথ কেসেস কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সরকারি যে কোম্পানিজগুলো ছিল তারা কিন্তু ডমিনেট করতে পারেনি মার্কেটটাকে। কেন পারেনি? কারণ সরকার যদি একটা সেক্টর তৈরি করে এবং সেখান থেকে সরকার যদি কোনো লাভ না পায়, তাহলে পরে কয়েক বছর পর সেই সরকার সেখানে ইনভেস্টমেন্ট করা কিন্তু বন্ধ করে দেয়, সেই সেক্টরের কোনো উন্নতি হয় না, এবং সেটা সরকারের পক্ষে করা উচিতও না। কারণ সরকার একটা এমন জায়গায় ইনভেস্ট করবে কেন যেখান থেকে সরকার কোনো প্রফিট পাচ্ছে না।
ঠিক আছে, তো এটা একটা প্রবলেম। তো এইভাবেই ফার্মাররা বলছে যে এই কারণেই এমএসপি ভবিষ্যতে ডিসলভ হয়ে যেতে পারে, এমএসপি আমরা থাকবে না, এবং আমাদেরকে সেই ঘুরে ফিরে ওই প্রাইভেট যে ফার্ম রয়েছে তাদের তাদের সাথেই কাজ করতে হবে, তাদের আর কি খেয়েই থাকতে হবে, তাদের আর কি তাদের দায়িত্বের ওপরই পড়ে থাকতে হবে, তাদের ভরসাতেই পড়ে থাকতে হবে। এবং সেখানে প্রাইভেট ডমিনেন্সের ক্ষেত্রে কৃষকদের অনেক অধিকার আর কি, আমরা জানি যে প্রাইভেট যে কোনো সেক্টরের ক্ষেত্রে এমপ্লয়ি হোক বা ওয়ার্কার হোক, এখানে এক্ষেত্রে কৃষক, তো তাদের কিন্তু একটা অনেক প্রবলেম দেখা দিতে পারে। ঠিক আছে, প্রবলেম কেমন, যে তাদের অনেক অধিকার তারা হারিয়ে ফেলতে পারে। ঠিক আছে, 2 নম্বর যেটা, ডিসলভিং এপিএমসি উড নট বি আ গুড আইডিয়া। 1 নম্বর অবশ্যই, কারণ 1 নম্বর কার্টেলাইজেশন থাকার সত্ত্বেও যারা মিডিলম্যান ছিল, এটা বিজনেসের নিয়ম যে যেই থাকুক না কেন সে তো সবসময় লাভ করবে, লাভ না করলে সে বিজনেস করবে কেন। তো মিডিলম্যানদের এখন কী হবে, মিডিলম্যান যারা ওখানে কাজ করছিল, তারা এখন কিসের কাজ, তারা এখন কিসের, তাদের যে গোডাউনগুলো তারা বানিয়ে রেখেছে তারা সেগুলো এখন তারা কীভাবে ইউজ করবে। তাদের তো মোটামুটি বলা যায় যে রুজি রুটিতে বা পেটে লাথি মারার মতো ব্যাপার হয়ে গেল। তবে এখানে আর সলিউশন আছে, যে গোডাউনগুলো তারা কৃষকদের আনাজ রাখার জন্য ইউজ করছিল সেগুলো তারা প্রাইভেট ফার্মের জন্য ইউজ করতে পারে, তাদের ইউজের জন্য আর কি সেগুলো ব্যবহার করতে পারে, সেটা মেজর ইস্যু নয়, সেটা একটা সলিউশন হয়ে যাবে। 3 নম্বর যেটা, প্রাইভেট কম্পিটিটরস ডমিনেন্স, যেটা একটু আগে বলছিলাম যে প্রাইভেট ফার্মের ডমিনেন্স, এটা কৃষকদের কৃষকদের যে অধিকারটা সেইটাকে কৃষকরা আর কি এর থ্রু হারিয়ে ফেলতে পারে। ঠিক আছে, আর 4 নম্বর হচ্ছে লুজিং ইন্ডিপেন্ডেন্স অফ ফার্মার্স, সেম পয়েন্টটাকেই আরেকটা ইনডিরেক্টলি বলা, মিডিল মেন লুজিং দেয়ার ইনকাম সোর্স, যেটা এই পয়েন্টে বলছিলাম যে এপিএমসি রিজলভ হয়ে গেলে যেটা হবে যে মিডিল ম্যান তাদের ইনকাম সোর্স আর কি হারিয়ে ফেলবে, তো এটাও একটা বিরাট বড় সমস্যা, তাই তারাও আর কি বিরোধিতায় নেমেছে। তো এই সব কারণের জন্য, এবং আরও কিছু কারণ রয়েছে, হয়তো আমি 2-1টা পয়েন্ট মিস করে গেছি, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই সমস্ত কারণগুলোর জন্যই ফার্মার্সরা বেসিক্যালি আর কি প্রোটেস্ট করছে। ঠিক আছে, এবার কিছু প্রোজ অ্যান্ড কনসের কথা বলি। ঠিক আছে, সবার প্রথমে প্রোজ। ফার্মার্স হ্যাড মুভ টুয়ার্ডস আ ফ্রিয়ার অ্যান্ড মোর ফ্লেক্সিবল সিস্টেম। ফ্রিয়ার আর মোর ফ্লেক্সিবল কেন? কারণ এখানে ফার্মারকে অন্য আর কি কারোর ওপর, থার্ড কোনো পার্টির ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হচ্ছে না, রেট তারা নিজেরা ফিক্স করছে। তো তারা ওপেন মার্কেটে নিজের ইচ্ছায় ওপেন মার্কেটে আর কি বিক্রি করতে পারছে তাদের দ্রব্যগুলো, তো ওই কারণেই ফ্রিয়ার অ্যান্ড মোর ফ্লেক্সিবল। অ্যাডিশনাল মার্কেটিং চ্যানেল ফর দ্য ফার্মার্স, তারা প্রাইভেট ফার্মের হয়ে আর কি বেশি দামে তাদের দ্রব্যগুলোকে দ্রব্যের মূল্যটা বেশি দামে ফিক্স করে তারা মাস প্রোডাকশন করে সেটার থেকে অনেক বেশি প্রফিট তারা আর কি গেইন করতে পারবে ফার্মার্সরা, তো সেটা একটা লাভ। অ্যামেন্ডমেন্ট টু দ্য এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট removes the scare or fear of farmers that traders who buy from farmers would be punished for holding stocks। মানে এখানে যেহেতু তারা নিজেরাও স্টক করতে পারছে নিজের ইচ্ছা মতো, এবং প্রাইভেট ফার্ম তারা যারা রয়েছে বিজনেসম্যান তারাও স্টক করতে পারবে, সেটার কোনো লিমিটেশন নেই এক্সেপ্ট ওয়ার অ্যান্ড এমার্জেন্সি, যুদ্ধ আর এমার্জেন্সি, সেই দুটো সময় ছাড়া যে তারা স্টোর করতে পারছে তাদের খাদ্যদ্রব্যগুলোকে। তো সেটা আর কি ভয় তাদের থাকছে না যে কম দামে মার্কেটে বেশি দাম বাড়ানোর জন্য ভাণ্ডারণ করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো ওই ব্যাপারটা হচ্ছে না। 4 নম্বর যেটা, বিলস এনশিওর দ্যাট দ্য ফার্মার or the producer is given the same attention as production। মানে ফার্মার্সদেরও এখানে সেম প্রায়োরিটি দেওয়া হয়েছে আদার দেন দ্য আর কি বিজনেসম্যান বা যারা আর কি জিনিসটাকে মার্কেটে বিক্রি করছে তাদের থেকেও আর কি ফার্মার্সদের বেশি আর কি প্রায়োরিটি এখানে দেওয়া হয়েছে। নো মোর কার্টেলাইজেশন অফ দ্য এক্সিস্টিং এপিএমসি সিস্টেমে অনেক ফ্লস ছিল, যেটা কার্টেলাইজেশনের কথা বললাম, ব্ল্যাক মার্কেটিংয়ের কথা বললাম, তো ওই জিনিসটা এখন আর থাকবে না। অ্যাপ্লিকেশন অফ ইন্যাপ, ঠিক আছে, তো এই সমস্ত হলো প্রোস। মোট কথা যে মার্কেট এখন অনেক ক্লিয়ার হয়ে গেছে, ওপেন হয়ে যাচ্ছে, তো এগুলো আর কি প্রোস।
আর যদি বলি কনসের কথা, কনসগুলো কী? বেসিক্যালি ফার্ম বিল হ্যাম্পার্স দ্য মনোপলি অফ এপিএমসি। ঠিক আছে, এপিএমসির যে সিস্টেমটা এতদিন ছিল সেই সিস্টেমটাকে হ্যাম্পার করছে ফার্ম বিলস। ঠিক আছে, সেই সিস্টেমটাতে কিছু রিফর্মসের দরকার ছিল, সেইটা তো গভর্নমেন্ট করছে না, এপিএমসিকে পুরোপুরি উঠিয়ে দেওয়ার কথা বলছে। তো এইটা হচ্ছে একটা প্রবলেম, যার জন্য প্রোটেস্টটা হচ্ছে এই কারণে। ঠিক আছে, ফার্মার্স প্রডিউস ট্রেড মানে এপিএমসি এর থ্রু ফার্মার্সরা তাদের দ্রব্যগুলোকে একটা রেটে বিক্রি করতে পারছিল, তারা অ্যাটলিস্ট পুরোপুরি কোনো প্রাইভেট ফার্ম বা প্রাইভেট বায়ারের আর কি শিকারে তারা পড়ছিল না অ্যাটলিস্ট। তো এইটা আর কি মিডিলম্যানদেরও দরকার ছিল, তাদেরও দরকার ছিল যাতে তারা কাজটা তাড়াতাড়ি করতে পারে আর কি। তো এই যে পুরো সিস্টেমটা বাজার সমিতির এপিএমসি যেটা বলছিলাম, এই সিস্টেমটা তো আর থাকছে না। ঠিক আছে, ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন মানে ফার্স্ট যে বিলটা আর কি, ইট ডাজ নট গিভ এনি স্ট্যাচুটরি ব্যাকিং টু দ্য এমএসপি। There is not even a mention of either MSP or procurement in the said bill. ঠিক আছে, তো এটা একটা বিরাট বড় প্রবলেম যে এমএসপিকে গভর্নমেন্ট ব্যাক করেনি। গভর্নমেন্ট বলেছে যে তারা এমএসপিটা রাখবে, ঠিক আছে, কিন্তু সেটার কোনো পার্মানেন্ট আর কি সেটাকে পার্মানেন্টলি রাখার কোনো কথা তারা বলেনি। গভর্নমেন্ট বলেছে যে এমএসপি থাকবে এবং এমএসপির সিস্টেমটা কেমন থাকবে সেটাও কিন্তু তারা বলেছে, বাট এমএসপিকে মেনশন করে যে এমএসপিকে ব্যাক করার জন্য, যে এমএসপির এক্সিস্টেন্স বছরের পর বছর রাখার জন্য যে ব্যবস্থাটা দরকার সেই ব্যবস্থাটা গভর্নমেন্ট করে। ঠিক আছে, গভর্নমেন্ট ডিক্লেয়ার্স এমএসপিস ফর ক্রপস বাট দেয়ার হ্যাজ বিন নো ল ম্যান্ডেটিং দেয়ার ইমপ্লিমেন্টেশন। যে সেটাই যে ইমপ্লিমেন্টেশনে গভর্নমেন্ট জোর দেয়, ইমপ্লিমেন্টেশনটা কী করে হবে। এমএসপি ক্রপসের জন্য এমএসপি ধার্য করে দেওয়া হলো, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন কী করে হবে। এমএসপি along with central ministries or state governments itself is not any statutory body set up by parliament. এখানে আরেকটা প্রবলেম, এমএসপি যেটা ধার্য করা হয়, ঠিক আছে, সেটা প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে করা হয় এবং প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে করা হয়, কারণ প্রত্যেকটা স্টেটে তো সব সবজি আবাদ হয় না, কোথাও কিছু আবাদ হয়, কোথাও অন্যগুলো আবাদ হয়, কোথাও চাল, কোথাও গম বেশি, কোথাও ভুট্টা বেশি, তো এরকম ব্যাপার। তো সেই কারণে স্টেটের যে এমএসপিগুলো থাকে, এমএসপিগুলো যেগুলো ধার্য করা হয়, সেখান থেকে স্টেট গভর্নমেন্টের কিছু কামাই হয়। তো সেইটা আর কি স্টেট গভর্নমেন্টের দিক থেকে দেখতে গেলে একটা ক্ষতি। ঠিক আছে, নো গভর্নমেন্ট ইন্টারভেনশন ইন দ্য কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম, যেটা বলছিলাম যে কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেমে প্রাইভেট ডমিনেন্সটা বেড়ে যাচ্ছে, প্রাইভেটের ডমিনেন্সটা বেড়ে যাচ্ছে। গভর্নমেন্টের ইন্টারভেনশন হলে পরে সেটা হতো না, যেটা ফার্মারদের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর, কৃষকদের ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকারগুলো হারিয়ে ফেলবে। হ্যাঁ, তারা পুরোপুরি এই প্রাইভেট ফার্মগুলোর ওপরে নির্ভরশীল হয়ে পড়বে, ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। The new bills are placing farmers and traders at the mercy of civil servants and private competitors rather than the courts. মানে আইনতভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না, এক্সিকিউট করা হচ্ছে না। আইনতভাবে ফার্মার্সদের যে আর কি সুরক্ষা, ফার্মার্সদের অধিকার, ফার্মার্সদের লাভ, কৃষকদের লাভ, সেই জিনিসটার উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে না। তারা পুরোপুরি নির্ভরশীল হচ্ছে যারা আর কি সরকারি যারা অফিসার রয়েছেন বা যারা আর কি প্রাইভেট কম্পিটিটর যারা রয়েছেন তাদের ওপর। ঠিক আছে, মিডিলম্যান উইল দুবার হয়ে গেছে, সরি মাই মিস্টেক, উইল লুজ দেয়ার ইনকাম। এটা তো আরেকটা প্রবলেম রয়ে গেল, তার জন্য তারাও আর কি এই বিলের এগেনস্টে আর কি তারা প্রোটেস্ট করছে। তো এবার তাহলে কনক্লুশন কি দাঁড়ালো, যেটা দরকার ছিল মোর গভর্নমেন্ট ইন্টারভেনশন, যেটা সত্যি খুব দরকার ছিল। গিভিং ফার্মার্স দ্য চয়েস টু সেল উইদাউট দ্য হেল্প অফ মিডিলম্যান। ফার্মারদের আর কি মিডিলম্যান ছাড়া, মধ্যস্বত্বভোগী যারা, তাদেরকে ছাড়া দ্রব্য বিক্রি করা, এই অধিকারটা ফার্মারকে, কৃষকদের দেওয়া খুবই ভালো, কিন্তু তার জন্য যে আদার্স কিছু ব্যবস্থা দরকার, যেমন ক্লাইমেট কন্ট্রোল স্টোরেজ ফেসিলিটি, ঠিক আছে, ভালো স্টোরেজ ফেসিলিটি, রাস্তাঘাটের লিঙ্কেজ গ্রামে গঞ্জের সাথে বাজারের,
হ্যাঁ, তার সাথে ইলেকট্রিসিটি সাপ্লাই, এই সমস্ত জিনিসগুলো, ইন্টারনেট ফেসিলিটি হ্যান ত্যান, এই সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে অ্যাভেলেবল করতে তো এখনও সময় লাগবে। তো সেইগুলো আর কি খুবই দরকার ইন অর্ডার টু এক্সিকিউট দিস প্ল্যান টোটালি। ওকে, আর একটা যেটা প্রবলেম যে সরকার তো বলছে, আর একটা যেটা প্রবলেম যে সরকার বলছে যে তারা যদি বলি যে গভর্নমেন্ট কি বলছে, গভর্নমেন্ট বলছে যে আমরা গভর্নমেন্ট বলছে যে আমরা কৃষকের কাছ থেকে বেশি দাম দিয়ে আর কি দ্রব্যটা কিনবো, বেশি দামে ভালো দামে দ্রব্যটা কিনবো, তাদের চাষ করা দ্রব্য কিনবো, ফসল কিনবো, আনাজ কিনবো। কিন্তু গভর্নমেন্টের যে স্টোরেজ ফেসিলিটি বা এফসিআইয়ের যে গোডাউন, সেগুলোর যে অবস্থা খুব ভালো তা কিন্তু নয়। মানে মডার্ন টেকনোলজি বেসড যে স্টোরেজ ফেসিলিটি, হ্যাঁ, যে ক্লাইমেট কন্ট্রোল স্টোরেজ ফেসিলিটি, এগুলোর অ্যাভেলেবিলিটি কিন্তু কম। এগুলো যে খুব বেশি অ্যাভেলেবল তা কিন্তু নয়। তাহলে স্টোরেজটা গভর্নমেন্ট বলছে তারা করবে, বাট তারা পুরোপুরি করবে কোথায়? কারণ যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সব কৃষক সরকারের কাছেই যাবে। এইবার প্রবলেমটা কোথায়, যে যেটা বললাম যে ভারতে মাত্র 6% কৃষকরাই এমএসপির ব্যাপারে জানে, বাকি সবাই ওপেন মার্কেটেই বিক্রি করে। তো ওপেন মার্কেটের যে সিস্টেমটা এখানে বলা হয়েছে সেটা যথাযথ নতুন কিছু না, এটা আগে থেকেই ছিল, শুধু একটু চেঞ্জেস করা হয়েছে, যে মিডল ম্যান সরানো হয়েছে, পিএমসিকে একটু রিফর্ম করা হয়েছে, এই চেঞ্জ করা হয়েছে, এই আর কি। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে গভর্নমেন্ট ক্যান প্রকিওর অ্যাট দ্য এমএসপিস if it wants to, thus the system of MSP will remain and government procurement will continue. এমএসপি সিস্টেমটাকে পার্মানেন্ট করার যে ব্যবস্থাটা, প্রকিউরমেন্ট, সেইটা ক্লিয়ারলি সেটার উপর গভর্নমেন্টকে কাজ করা উচিত। একটা রিটেল প্রাইস রাখা উচিত, যেমন আমাদের এমআরপি হয়, তেমনই একটা রিটেল প্রাইস রাখা উচিত, যে এই দামের নিচে কৃষকদের কাছ থেকে দ্রব্য কেউ কিনতে পারবে না, এরকম একটা ব্যাপার করা উচিত। ঠিক আছে, আপাতত এইটুকুই। আপনাদের বাকি কিছু পয়েন্টস যদি অ্যাড করা দরকার মনে হয়, যে অ্যাড করার দরকার, বা আমার যদি কিছু মিস করে থাকি, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই সেটা জানাবেন। আপনাদের মতামত কি সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টাডি ম্যাক্সকে। সি ইউ নেক্সট টাইম।